হাই স্টুডেন্টস, আজ মাধ্যমিক 2021-এর জন্য আমি শুরু করছি আজকে ভূগোলের প্রথম চ্যাপ্টারের কাজ। প্রথম চ্যাপ্টারে একটা পড়ানো আমি শুরু করছি। প্রথম চ্যাপ্টারটা তোমরা জানো, বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ। এখানে শুধু বহির্জাত প্রক্রিয়াটাই নয়, বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে তার যে প্রাকৃতিক শক্তিগুলো আসে সেই শক্তিগুলোর কাজ এবং তাদের সৃষ্ট ভূমিরূপটাকেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়েছে, যেমন নদী, বায়ু এবং হিমবাহ। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই বহির্জাত প্রক্রিয়াটা কি। আমি প্রথমে এই পড়ানোর মাধ্যমে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বলতে বলতে যাব এবং লাস্টে গিয়ে আমি তোমাদের এটা বলে দেবো যে এবছরের জন্য কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ আছে, কোন কোশ্চেনগুলো 3 নম্বরের জন্য থাকবে, কোনগুলো 2 নম্বরের জন্য থাকছে, আর কোন পার্টে এই জায়গাটা কোন পার্টটা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো চলো শুরু করে যাক। প্রথমে আসি বহির্জাত প্রক্রিয়াটা কি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই বহির্জাত প্রক্রিয়ার আরেকটা পার্ট কি আছে। তো প্রথমে আমি সংজ্ঞাতে যাওয়ার আগে এই দুটো পার্টকে আমি একটু আলাদা করে বলি। বহির্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে পৃথিবীর প্রক্রিয়াগুলো প্রধানত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়াটা কি আর বহির্জাত প্রক্রিয়াটা এবার কি? বহির্জাত প্রক্রিয়া এখানে অলরেডি মার্ক করাই আছে, আমি অন্তর্জাত প্রক্রিয়াটাতে আসছি। অন্তর্জাত প্রক্রিয়া মানে যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটা বহির্জাত প্রক্রিয়া, একটা অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে আমরা যদি এটাকে পৃথিবী ধরে নিই, এদিকে আমি ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর 3টে স্তর দেখা যাচ্ছে। একটা আমরা বলি কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা ভূত্বক। কেন্দ্রমণ্ডল যেখানে উষ্ণতা এবং চাপ দুটোই অনেক বেশি। গুরুমণ্ডল এই অংশটাতে সেমি লিকুইড, আর এটা হচ্ছে ভূত্বক। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এটা হচ্ছে ভূত্বক। তো এই 3টে স্তরের মধ্যে তার মানে এটা পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী পৃষ্ঠ এবং তার উপরে যেটা আছে সেটা গ্যাসীয় আবরণ। তাহলে এই পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তর ভাগে যেসব প্রক্রিয়াগুলো ঘটে, যেসব প্রক্রিয়াগুলো চলতে থাকে পৃথিবীর, তাদেরকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া। আর আমাদের সিলেবাসে যেটা রয়েছে, অন্তর্জাত প্রক্রিয়া আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো বহির্জাত প্রক্রিয়াতে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহির্জাত প্রক্রিয়া সবসময় পৃথিবী পৃষ্ঠের বাইরে ঘটবে। এই পৃথিবী পৃষ্ঠের বাইরে ঘটবে, পৃথিবীর অভ্যন্তর ভাগে কোনোভাবেই ঘটবে না। পৃথিবীর বাইরে এগুলো সচরাচর ঘটতে থাকে। তো এখন এদের মধ্যে একটু পার্থক্যটা বলে নেওয়া যাক যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আসল পার্থক্যটা কি। অন্তর্জাত প্রক্রিয়া তার মানে একটা পার্থক্য পাওয়াই গেল যে অন্তর্জাত প্রক্রিয়া সবসময় পৃথিবীর অভ্যন্তর ভাগে ঘটছে, বহির্জাত প্রক্রিয়া সবসময় পৃথিবীর বাইরে ঘটবে, মানে ভূপৃষ্ঠের বাইরে একটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে। তো বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান যেটা হয়, এটা খুব তাড়াতাড়ি ঘটে না, এটা সচরাচর একটু ধীর গতিতে ঘটতে থাকে। আর অন্তর্জাত প্রক্রিয়াগুলো খুব হঠাৎ করে এবং দ্রুতভাবে ভূপৃষ্ঠে পরিবর্তন ঘটাতে সক্ষম, যেমন ভূমিকম্প, ওকে, পাত সঞ্চালন, অগ্নুৎপাত, এগুলো সবই আমরা অন্তর্জাত প্রক্রিয়ার অভ্যন্তরীণ ধরবো। বহির্জাত প্রক্রিয়াতে আমরা যেগুলো বলতে পারি যেমন আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন। তার মানে আমরা এখান থেকে 3টে জিনিস খুব ভালোভাবে পেয়ে গেলাম। বহির্জাত প্রক্রিয়ার 3টে আসল পার্ট কি কি, এইগুলো পদ্ধতির আন্ডারে যদি চলে আসে, প্রথমে আমরা যেটা বলবো যে আবহবিকার বহির্জাত প্রক্রিয়ার একটা অংশ, ক্ষয়ীভবন বহির্জাত প্রক্রিয়ার একটা অংশ, নগ্নীভবন আরেকটা অংশ। তাহলে আমি প্রথমেই আসবো আবহবিকার। তারপরে আসবে ক্ষয়ীভবন, আরেকটা হবে নগ্নীভবন। তো আমরা এগুলো সম্পর্কে শুরু করার আগে একটু বলে নিই যে বহির্জাত প্রক্রিয়া তাহলে সংজ্ঞা প্রথমেই বলে দিলাম যে প্রক্রিয়াটি পৃথিবী পৃষ্ঠের বাইরে ধীর গতি সম্পন্ন এবং অনেক দিন সময় ধরে ঘটতে থাকে এবং প্রাকৃতিক শক্তিগুলোর সাহায্যে ঘটতে থাকে, তাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। বৈশিষ্ট্যতে বলতে পারি যে বহির্জাত প্রক্রিয়া ধীর গতি সম্পন্ন, অনেক সময় ধরে এটা হয়, পৃথিবীর উচ্চতার অবনমন ঘটায়, কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নও ঘটায়।
মানে কিছু কিছু ক্ষেত্রে এটা পৃথিবীর উচ্চতাকে, ভূপৃষ্ঠের উচ্চতাকে, পৃথিবীর উচ্চতাকে বলবো না, ভূপৃষ্ঠের উচ্চতাকে বাড়াতে থাকে, কোনো কোনো ক্ষেত্রে সেটা কমাতে থাকে, সেটা আমি পরে আলোচনা করবো। তো প্রথমে আমরা এই আবহবিকারটা কি যদি বহির্জাত প্রক্রিয়ার অংশ হিসেবে ধরি, তাহলে আবহবিকারটা কি? আবহবিকার হলো পৃথিবীর যে শিলাস্তর বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ, যার কঠিন অংশ, সেই কঠিন অংশে আবহাওয়ার উপাদান যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুচাপ, এগুলোর মাধ্যমে যখন একটা শিলাস্তর শিথিল হয় এবং সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই শিলাস্তরটাকে বা সেই ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি আবহবিকার। সরি, এবার আসছি ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনটা কি? আবহবিকারে যে ক্ষয়জাত পদার্থগুলো তৈরি হলো, সেই ক্ষয়জাত পদার্থগুলো প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু এবং হিমবাহ, এরা যখন তারা প্রধান শিলার উপর থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো স্তরে বা অন্য কোনো নিচু জায়গায় সেটাকে সঞ্চয় করে বা সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় বা সেই জায়গা থেকে স্থানান্তর করে, তাকে আমরা বলছি ক্ষয়ীভবন। এবার যেটা আসবে নগ্নীভবন। নগ্নীভবনটা কি? আবহবিকার আর ক্ষয়ীভবন দুটোর ফলে, তার মানে আমরা যদি একটা ড্রয়িং এর মাধ্যমে দেখি, একটা বড় শিলাস্তর, এই শিলাস্তরটা এই শিলাস্তরটার উপরে তার মানে কি তাপমাত্রা পড়বে, তাপমাত্রা, বৃষ্টিপাত, চাপ, এই সমস্ত অংশগুলো যখন এই শিলাস্তরটার মধ্যে ফাটল সৃষ্টি করবে, সরি, ফাটল সৃষ্টি করবে এবং এগুলো ছোট ছোট আকারে ভেঙে যাবে। এই ভেঙে যাওয়ার পদ্ধতিকে আমরা বলছি আবহবিকার। এবার এই ভেঙে যাওয়া পদ্ধতিগুলোর মাধ্যমে যখন এর উপরে নদী, বায়ু বা হিমবাহ, নদী, বায়ু, হিমবাহ, এরা যখন এই ক্ষয়জাত পদার্থগুলোকে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় জমা করবে, অন্য জায়গায় নিয়ে যাবে, তার মানে এই জায়গা থেকে ক্ষয়জাত, এটা ক্ষয়জাত পদার্থ, তার মানে এই স্থান থেকে এই পুরো জায়গাটা ওয়াশ আউট হবে, এই জায়গা থেকে পুরো বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে গিয়ে সেটা এখানে জমা হবে। তো এই বেরিয়ে যাওয়ার পদ্ধতিটাকে বলছে ক্ষয়ীভবন। তার মানে ক্ষয়ীভবন মানে কি হলো, প্রধান একটা শিলাস্তরের উপর ক্ষয়জাত পদার্থগুলো যখন নদী, বায়ু এবং হিমবাহ প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা প্রধান শিলার উপর থেকে সরে যায় বা স্থানান্তরিত হয়, সেই পদ্ধতিকে বলছে ক্ষয়ীভবন। এবার ক্ষয়ীভবন হয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো এই শিলার উপরের স্তরটা, তার মানে এই শিলার উপরের স্তরটাকে যদি আমি মুছে দিই, দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে, তার মানে একটা নতুন যে শিলাস্তরটা আগে ভেতরে ছিল, অভ্যন্তরের শিলাস্তর, সেই নতুন শিলাস্তরটা বাইরে বেরিয়ে আসে। এই নগ্নীভবন মানেই হলো এই নতুন শিলাস্তরের উৎপত্তি। তার মানে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন ইজিক্যাল টু নগ্নীভবন। তার মানে প্রথমে একটা শিলাস্তরের উপর কি হবে, তাপমাত্রা পড়বে, বৃষ্টিপাত পড়বে এবং চাপ পড়বে। সেই চাপ কি করবে, প্রথমেই শিলাস্তরটাকে ভেঙে টুকরো টুকরো করবে, প্রধান শিলাটাকে ভাঙবে, সেই ভেঙে যাওয়া পদার্থগুলো ক্ষয়জাত পদার্থ সৃষ্টি করবে এবং তার ওর নদী, বায়ু এবং হিমবাহ প্রবাহিত হলে তখন কি হবে, সেই ক্ষয়জাত পদার্থগুলো প্রধান শিলার উপর থেকে সরে যাবে। সরে গেলেই নিচের ভেতরের শিলাস্তরটা বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এলে একটা নতুন শিলাস্তর তৈরি হবে, যেটাকে আমরা বলছি নগ্নীভবন। ওকে, এরপর আমরা দেখব যে বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলো কি। তাহলে আমি প্রথমে আসি পদ্ধতি। এই পদ্ধতিগুলোকে যদি আমি ভাগ করি, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অবরোহণ, আরোহণ আর জৈবিক প্রক্রিয়া। অবরোহণটা কি, আরোহণ আর তারপর আসবে জৈবিক প্রক্রিয়া। অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। তো প্রথমে আমি আসি এই অবরোহণের মানেটা কি, তার সংজ্ঞাটা কি।
তাহলে প্রথমে যদি আমি অবরোহণের সংজ্ঞা দেখি, প্রত্যেকটা সংজ্ঞা দেখব, বৈশিষ্ট্য দেখব। তাহলে প্রথমে আসি সংজ্ঞা, তারপর আসছি বৈশিষ্ট্য। তাহলে অবরোহণ কি হয়, একটা শিলাস্তরের উপর যখন প্রাকৃতিক শক্তিগুলো ক্রমাগত ক্রিয়া করে এবং তার ফলে সেটা ক্ষয়প্রাপ্ত হয়। তার মানে কোনো একটা উঁচু পর্বতের মধ্যে আমি যদি এরকম একটা ধরি, এরকম একটা অঞ্চল, তাহলে আমার প্রথমেই এই শিলাস্তরের উপর কি হবে, একটা চাপ সৃষ্টি হবে, যার ফলে এর মধ্যে ক্ষয় তৈরি হবে। এই ক্ষয়টাকে আমরা বলছি অবরোহণ। তার মানে এখানে কি হবে, কিছু ক্ষয়জাত পদার্থ তৈরি হবে, এটা হচ্ছে অবরোহণ। এবার অবরোহণের বৈশিষ্ট্যগুলো তাহলে কি হলো, এটা একটা ধীর গতি সম্পন্ন, প্রথমেই হবে এটা একটা ধীর গতি সম্পন্ন, এটি ধীর গতি, ধীর। নাম্বার 2 কি হবে, এটাতে কি হয়, ক্ষয় কাজটা হয়। নাম্বার 2, এটাতে ক্ষয় কাজ বেশি হয়। কোনো ভূমিরূপের উচ্চতাটা কমে যায়, তার মানে উচ্চতা হ্রাস হয়। কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস হয়, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। কারা সাহায্য করছে, প্রাকৃতিক শক্তিগুলো। আসছি এবার আরোহণ। আরোহণের তাহলে সংজ্ঞা কি হবে, আরোহণ মানে এই যে ক্ষয়জাত পদার্থগুলো, এই ক্ষয়জাত পদার্থগুলো এখান থেকে সরে যাবে, মানে স্থানান্তর হবে। মানে এখানে কোন পদ্ধতি হলো, ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন পদ্ধতির মাধ্যমে এগুলো এই স্থান থেকে অন্য স্থানে সরে যাবে। সরে যাওয়ার পর এই যে নিচু জায়গাটা, এই নিচু জায়গাটাতে এটা জমা হতে শুরু করবে, এটা জমা হতে শুরু করবে। এই যে জমা হলো, তার মানে এখানে কি হচ্ছে, সঞ্চয়, এখানে সঞ্চয় কাজ হচ্ছে। তো এই যে জমা হলো, এই সঞ্চয় কাজ, তার মানে এর উচ্চতাটা, এইদিকে যেমন উচ্চতাটা কম ছিল, এদিকে উচ্চতাটা ক্রমাগত বাড়বে। তাহলে আরোহণ মানে আমরা একটা কথা বলতে পারি সংজ্ঞা, যে আরোহণ হলো একটি প্রাকৃতিক পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা, যেমন নদী, বায়ু, হিমবাহের দ্বারা ক্ষয়জাত পদার্থ কোনো নিচু বা অবনমিত অঞ্চলে জমা হয়ে তার উচ্চতা ক্রমাগত বৃদ্ধি করে, এই কার্যটিকে আমরা বলে রাখি আরোহণ। এর ফলে তাহলে বৈশিষ্ট্যটা কি বলবো, এটাও ধীরগতি সম্পন্ন, কিন্তু প্রাকৃতিক শক্তিগুলোর সাহায্যে নদী, বায়ু এবং হিমবাহ উল্লেখ করতে পারো। এবং সঙ্গে আমাকে বলতে হবে যে ভূমিরূপের কোনো অবনমিত স্থানের উচ্চতা বৃদ্ধি পায়। এবার এই অবরোহণ প্লাস আরোহণ, এই দুটোর মাধ্যমে যেটা আসে, এই দুটোর মিলিত কার্যের ফলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নটা কি, আমি যদি ধরে নিই যে এটা বেস লেভেল, ক্ষয়ের নিম্ন সীমা, তার মানে এটা এদিক থেকে উচ্চতা কমতে কমতে এখানে আসবে, এদিক থেকে উচ্চতা বাড়তে বাড়তে এখানে আসবে। যখন এই যে একটা গ্রেডেশন তৈরি হলো, একটা সমতলীকরণ তৈরি হলো, এই সমতলীকরণটাকে বলা হয় পর্যায়ন। এই গ্রেডেশন শব্দটা প্রথম গিলবার্ট ব্যবহার করেছিলেন। এবার আমি আসি পরবর্তী ক্ষেত্রে, যে এর মধ্যে জৈবিক প্রক্রিয়াটা কি। জৈবিক প্রক্রিয়াটা দুটো ভাবে হয়, একটা হচ্ছে জৈবিক ক্ষয় এবং জৈবিক সঞ্চয়। এটা মনে রাখতে হবে যে জৈব প্রক্রিয়ার মাধ্যমে দুটো কাজ হয়ে থাকে, একটা হচ্ছে ক্ষয় কাজ আর একটা হলো সঞ্চয় কাজ। তার মানে আমরা বলতে পারি এই অবরোহণ প্রক্রিয়াটা সবার মাধ্যমেই হয়, নদী, বায়ু এবং হিমবাহ, এরা তিনজনই ক্ষয় করে, কোনো একটা ভূমিরূপে ক্ষয় করে। সেই ক্ষয়জাত পদার্থগুলো তারাই আবার বহন করে কোনো একটা নির্দিষ্ট অবনমিত অঞ্চলের মধ্যে সেগুলোকে সঞ্চয় করে। তার মানে ক্ষয় কাজ করাটাকে অবরোহণ বলছি, আর সঞ্চয় কাজ করাটাকে আরোহণ বলছি। এই ক্ষয় আর সঞ্চয়ের ফলে একটা উঁচু জায়গা, একটা নিচু জায়গা, এই দুটো জায়গার একদিকটা উচ্চতা কমে যায়, একদিকের উচ্চতা ক্রমাগত বেড়ে যায়। এবার কমে যাওয়ার বেড়ে যাওয়ার ফলে মাঝে যে সমতলীকরণ সৃষ্টি হলো, এটাকে আমরা বলছি পর্যায়ন। তাহলে অবরোহণ প্লাস আরোহণ ইজ ইকুয়াল টু পর্যায়ন, এটাও আমরা বলতে পারি। আর এদিকে জৈবিক প্রক্রিয়া মানে জীব বা উদ্ভিদ এবং প্রাণীদের দ্বারা যেসব প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় সেগুলোকে আমরা জৈবিক প্রক্রিয়া বলি, যার দুটো ভাগ রয়েছে, এর মাধ্যমে ক্ষয়ও হয়, এরা কিছুটা পরিমাণ সঞ্চয় কার্য করে থাকে। এই হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়ার প্রথম আবহ বিকার, ক্ষয়ীভবন এবং নগ্নীভবন। আবহ বিকার প্লাস ক্ষয়ীভবন ইজ ইকুয়াল টু নগ্নীভবন কেন বলা হয় সেটাও বললাম, বহির্জাত প্রক্রিয়ার উদাহরণগুলোও বললাম, একটা কিভাবে কি পদ্ধতিতে ক্ষয়জাত পদার্থ তৈরি হয় সেটাও বললাম, এবং তার পদ্ধতিগুলো অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়াগুলো বললাম। এবার আমাদেরকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হারে জানতে হবে সেটা হচ্ছে দু রকমের এখানে জিনিস আছে।
একটা হচ্ছে ক্ষয়ীভবনের কথা আমরা বলেছি, আরেকটা আমাদেরকে শব্দ ব্যবহার করতে হবে বা যে শব্দ ব্যবহার করা আছে আমাদের বইয়ে সেটার বিশ্লেষণটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় জিনিসটা কি? তাহলে আমি এখানে এই অংশে এখানে লিখি পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয়টা কি? পুঞ্জিত ক্ষয় মানে কোন একটা পার্বত্য অঞ্চলে যখন একটা বিশাল বড় শিলাস্তর কোনো কারণে ভেঙে গেল, এবার ভেঙে যাওয়ার পর সেটা অভিকর্ষজ টানে, সেটা যখন একটা বিশাল শিলাস্তর ক্রমাগতভাবে নিচের দিকে নামতে থাকে